অডিও ইন্ডাস্ট্রির স্বর্ণযুগের শিল্পী পিয়াল হাসান, সফল শিল্পী। একের পর এক শ্রোতানন্দিত গান উপহার দিয়ে যিনি জয় করেছেন লাখো শ্রোতার হৃদয়। গান নয়, পিয়াল হাসানের কণ্ঠে শোনা যায় অনুভূতির গল্প। শ্রোতা বন্ধুরা, আজ একান্ত ভুবনে আমাদের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী পিয়াল হাসান। প্রিয় শিল্পীর সাথে আজকে অনেকটা সময় কথা বলতে চাই, অনেক কিছু জানতে চাই তার কাছ থেকে। পিয়াল হাসান, আপনাকে সাদর স্বাগত। কেমন আছেন? কিভাবে কাটছে সময়? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? ভালো আছি। যখন প্রিয় শিল্পীরা খুব পাশাপাশি থাকে, কাছাকাছি থাকে, তখন মনটা আরো অনেক বেশি ভালো লাগে, যেমনটি আজকে আপনাকে পেয়ে। আপনার জন্ম, বেড়ে ওঠা, গানের হাতেখড়ি কিভাবে হয়েছিল? আমার জন্ম ঢাকাতেই আমার মিরপুরে জন্ম। আমার প্রথম ওস্তাদ হচ্ছেন আব্দুর রশিদ। আচ্ছা। এবং ক্লাসিক্যাল তালিম নিয়েছি আমি ওস্তাদ আক্তার সাদমানির কাছে। তো এইভাবেই আস্তে আস্তে পথযাত্রা। বাহ, সুন্দর একটা যাত্রা আপনার। তো যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আমাদের শ্রোতাবন্ধু যারা আছেন তারা কিন্তু প্রিয় শিল্পীর গ্রামের বাড়ি কোথায়, শেকড় কোথায়, সেটাও কিন্তু একটু জানতে চায়। একটু কি বলবেন আমাদের? আমার গ্রামের বাড়ি হচ্ছে বগুড়াতে, ধনুর থানা। গ্রামের নাম হচ্ছে রুদ্রবাড়িয়া, জেলা বগুড়া। বাহ, গ্রামের সাথে নিশ্চয়ই আপনার কোনো স্মৃতি আছে? অবশ্যই অনেক স্মৃতি আছে। একটু বলুন না। ছোটবেলায় তো গম ক্ষেত আছে আমাদের, গম ক্ষেতে আমি দৌড়াতাম। তারপরে আবার আমাদের বাড়ির পাশে আবার বেগুন ক্ষেত আর কাঁচামরিচ কিন্তু একসাথে হতো। আচ্ছা, মানে একটা ক্ষেতের ভিতরেই বেগুন ক্ষেত, বেগুনও হচ্ছে কাঁচামরিচ একের ভিতরে তো ওইখান দিয়ে আম্মা হয়তো বলতো যে এই যাও পিয়াল, ওই 5-6টা কাঁচামরিচ তুলে নিয়ে আসো। আমি দৌড়ায় যেতাম, বেগুন নিয়ে আসো। আমি আবার বেগুন ভর্তা খুব পছন্দ করতাম। আম্মা আবার সেটা কি সিদ্ধ নাকি পোড়া? পোড়াটাও সিদ্ধটাও খুব ভালো লাগতো। পোড়াটা কিন্তু বেশি মজা। হ্যাঁ, আর বগুড়ার বেগুনটা কিন্তু একটু নাম করা, ভর্তাটা কিন্তু খুব সেন্ট এবং খুব ভালো লাগে। আবার খাঁটি সরিষার তেল দিয়ে করে তো। এবং আম্মার সাথে আমার অনেক স্মৃতি। আর আম্মার পথের লাঠি আমি ছিলাম। আম্মা আমাকে নিয়ে যেত বগুড়াতে যখনই যেত আর কি। তো এই যে গানের এত দূর আপনার যাত্রা, একজন জনপ্রিয় শিল্পী, এখানে নিশ্চয়ই বাবা মায়ের অবদান অস্বীকার করার নয়। আসলে আমাদের মানে টোটাল 14 গোষ্ঠী আর কি, বাই জেনারেশন আমাদের কালচারাল উইং এর সাথে জড়িত। ঠিক আছে, আমার কাজিনরা আছেন, যেমন শানাজ রহমতুল্লাহ, তারপরে মৌটুসি গান করেন, আরো অনেকেই আছেন। আচ্ছা, যেমন মাজারুল ইসলাম ধারা বর্ণনা করেন। মাজারুল ইসলাম, হ্যাঁ ভাই, হ্যাঁ আমার চাচা হয়। আচ্ছা আচ্ছা। এবং চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এরকমও অনেকে আছে আমাদের। ইবনে মিজান, দাউন নজরুল, এরা আমাদের চাচাই হয় আমাদের ফ্যামিলির। বাহ, মানে শুনেও আসলে খুব ভালো লাগছিল যে একটা বর্ণাঢ্য একটা ফ্যামিলি আপনাদের আছে এবং তারা কালচারাল জগতে বেশ সমৃদ্ধ। এভাবেই আসছে আর কি। অডিও ইন্ডাস্ট্রির স্বর্ণযুগে আপনার যাত্রা শুরু, যেটা বলছিলাম। তখনকার সময় মানুষ কিন্তু প্রচুর গান শুনতো, এখনো গান শুনে, কিন্তু সেই সময়টার কথা বলছি যখন মানুষ মানে গান শুনে সেটাকে হৃদয়ে ধারণ করত, তারপর আবার গুনগুন করে গাইতো। হ্যাঁ, ওই সময় আপনার যাত্রা শুরু। যাত্রাটা কিভাবে হয়েছিল অডিওতে আপনার? আমার প্রথম একটি ব্যান্ডের অ্যালবাম বের হয়েছিল, ওটা রিদম নামে আমার ব্যান্ডটা ছিল। ওই অ্যালবামটা চলাকালীন অবস্থায় আমাকে ডন, একটা কোম্পানি ছিল, ডন স্টুডিও ছিল, রেকর্ডিং স্টুডিও। তো ওই ডনের মালিক ছিল হচ্ছে বাবুল সাহেব। বাবুল সাহেব আমাকে অফার করলো আমার ভয়েস শুনে যে তুমি আমার প্রোডাকশনে কাজ করো পিয়াল। আমি ঠিক আছে করবো। আমি অফারটা লুফে নিলাম আর কি। তখন কিন্তু এত আর্টিস্ট ছিল না বাংলাদেশে, এখন তো অনেক আর্টিস্ট। আর তখন একটা অফার পাওয়া মানে একটা শিল্পীর হয়তো ওইভাবে চিন্তা করেই ওনারা নিয়ে করেছে, অফারটা দিয়েছে, এবং সেই শিল্পীটাকে কিভাবে প্যাট্রোনাইজ করবে এটা কিন্তু একটা কোম্পানি খুব সুন্দরভাবে প্যাট্রোনাইজ করতো। তখন তো একটা তো প্ল্যাটফর্ম ছিল, ক্যাসেট সিরিজ যুগ ছিল। এখন তো কোনো প্ল্যাটফর্ম নেই আমাদের। এখন শিল্পীদের অবস্থাও অতটা ভালো না, আমাদের কালচারাল সেক্টরের অবস্থাটাও ভালো না। এইভাবেই চলছে আর কি। যদি কোনো সরকার যদি শিল্পীদের নিয়ে চিন্তা করে, শুধু সঙ্গীত শিল্পী না, যারা উপস্থাপক, উপস্থাপিকা, নাট্যশিল্পী, সঙ্গীত শিল্পী, কবি, সাহিত্যিক, সবাইকে নিয়ে যদি একটু চিন্তা করে, আমরা কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, প্রথম অ্যালবামের গল্পটা একটু বলুন। মানে ওটা কি মিক্সড ছিল নাকি একক অ্যালবাম? আমার প্রথম মিক্সড অ্যালবাম, আমি আর খালিদ হাসান মিলু। ওই অ্যালবামের নেপথ্যের গল্প এবং ওই অ্যালবাম থেকে কি কোনো একটা গান আমাদেরকে একটু শোনাবেন? ওই অ্যালবামের গানটা আমি প্রিপারেশন নিয়ে আসিনি, আমি সলো অ্যালবামের একটা প্রিপারেশন নিয়ে আসছি। আমি ওইটা শোনাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ওই গানটাই শুনি।
আমার ভালোবাসা হারিয়ে গেছে, আজ আর নেই কোনো ভয়। আমার ভালোবাসা হারিয়ে গেছে, আজ আর নেই কোনো ভয়। আমি ভেঙে দেব তাজমহলে প্রতিটি পাথর, আমি পুড়িয়ে দেব হেলেনের ট্রয়। আজ আর নেই কোনো ভয়, আমার ভালোবাসা হারিয়ে গেছে, আজ আর নেই কোনো ভয়। বাহ, অসাধারণ। মানে কথাগুলো এত চমৎকার, কানে সেটা মানে খুব চমৎকারভাবে আসলে আসছিল। কি তখনকার গানে একটা টিম, টোটালি একটা টিম কিন্তু কাজ করতো। এই কারণে গানগুলো অনেক সুন্দর। হ্যাঁ, একটা গান নিয়ে রিসার্চ হতো, একটা লিরিক্স নিয়ে। এই গানটার গীতিকার এবং হ্যাঁ, সুরকার সুরকার, এই গানটার গীতিকার হচ্ছেন শফিউদ্দিন শিকদার, আর সুর করেছেন মোহাম্মদ ইসাহাক। তখন কথার সাথে সাথে শিল্পীদের এক্সপ্রেশনটা কিন্তু ডিমান্ডেবল। আপনি কথা লিখে গেলেন, আমি থ্রোলি রিডিং পড়ে মানে গানটা সুরেই গাইলাম, রিডিং এর মতো করলাম। মানে ফিল করে গানের ভিতরে যাওয়া। ফিলিংস যদি না থাকে, এক্সপ্রেশন যদি কোনো গানে না থাকে, তাহলে তো গান ফুটবে না। এই যে আপনি যে গানটা করলেন, আমার মনে হয় যে এরকম অনেক গানই আপনি করেছেন, চমৎকার চমৎকার গান আপনি আমাদেরকে উপহার দিয়েছেন। আপনার গানগুলোতে একটা গল্প থাকে এবং মানুষের যে সংযোগটা গানের সাথে, সেই সংযোগটা আপনি খুব চমৎকারভাবে ঘটাতে পারেন। এই যে মানুষ কেন আপনার গানগুলো এইভাবে লুফে নেয় বা মানুষ গুনগুন করে গায়? আমি অ্যাকচুয়ালি তো একটু মেলোডিয়াস গান পছন্দ করি, এবং মেলোডিয়াস গান দিয়ে আমাকে যে সুরকারী আমার 90s থেকে সুর করেছে, তো ওই আমাকে চিন্তা করেই করেছে। আর একটু স্যাড রোমান্টিক, একটু স্যাড গান গাইতে ভালোবাসি আমি। আমার রোমান্টিক গান কিন্তু অনেক কম বাংলাদেশে, নাই বললেই চলে, কিন্তু আমি স্যাড গানই বেশি গেয়েছি। তো এর জন্য শ্রোতারা আমাকে ওইভাবেই লুফে নিয়েছে। জানি না যে দুঃখের সাথেই মনে হয় বেশি ছেলেমেয়েরা। দুঃখের গানই কিন্তু খুব বেশি, দুঃখের গানই কিন্তু খুব বেশি আমরা পাই। বেশি, right, ভালোবাসার গান, সুখের গান তো আছেই, তার মাঝে বিরহের গানগুলো কিন্তু মানুষের বেশি সেটাই মনে লেগে বেশি থাকে। এফেক্ট করে, right? আচ্ছা, যেখানে আপনি বসে আছেন আজকে বাংলাদেশ বেতারে, একটা প্রাচীন গণমাধ্যম, বৃহৎ একটা গণমাধ্যম, প্রচুর বিস্তার, বাংলাদেশ বেতারে প্রচুর শ্রোতা আছেন। তো এই বেতারের সাথে আপনার পথ চলাটার কথা একটু শুনতে আমি চাই। সেই বেতারে এসছিলাম, ছোট্ট একটু কথা বলি। বেতারে এসছিলাম আমি সেই 88-তে, 88-এ 88-র বন্যার একটা গান করার জন্য। আচ্ছা, আপনি হয়তো চিনতে পারবেন, যমজ দুই ভাই ছিল, তারেক জুবায়ের, মনে আছে কিনা আপনাদের? ওরা দুই ভাইয়ের সাথে, ওদের সাথে আমি এসছিলাম। আমরা 88-র বন্যার একটা গান করতে এসছিলাম। তো তখন থেকে আর রেডিওতে আসা হয়নি। তারপরে আমাদের শ্রদ্ধেয় পল্লীগীতি শিল্পী আবু বকর সিদ্দিকী সাহেব আমাকে বললো যে, পিয়াল, আপনি কিন্তু এনলিস্টেড হয়ে যান বেতারে। আমি বললাম যে ঠিক আছে। পরে আর আসা হয় নাই। সেই দিন বোধহয় আমি ট্রান্সক্রিপশনে একটা প্রোগ্রাম করে গেলাম, সাদেক আলী সুরে একটা প্রোগ্রাম করে গেলাম, আর আজকে আপনার ইনভাইটেশনে এসেছি। অনেকদিন পর আমরাও চাই যে মানে এরকম শিল্পী যারা আপনারা আছেন, ভালো লাগার শিল্পী এবং জনপ্রিয় শিল্পী, তারা বেতারের সাথে থাকবেন, বেতারকে অনেক অনেক গান উপহার দেবেন। আপনার অনেক জনপ্রিয় গান আছে, আপনার মতে কোন গানটি আপনাকে বেশি পরিচিতি এনে দিয়েছে? সেই গানটার পেছনের গল্পটা আমরা একটু আমার তো অনেক গানই পরিচিতি এনেছে। আপনার মতে ওই কোন পরিচিতির ভিতরে আমি আরেকটা গানের একটু অংশ আমি করছি। জি, এবং এই অ্যালবামটি একটি মিক্সড অ্যালবামের গান, আমি আর শিল্পী আসিফের শোনাচ্ছি। তুমি শেষ কথা বলো না, শেষ কথা বলে কিছু নাই, জীবন সে তো শুধু একটাই। তুমি শেষ কথা বলো না, শেষ কথা বলে কিছু নাই, জীবন সে তো
শুধু একটাই, চলো ভুলে যাই, জীবন সাজাই, ভুল হলে ক্ষমা কি নাই, তোমাকে ফিরে পেতে চাই। তুমি শেষ কথা বলো না, শেষ কথা বলে কিছু নাই, জীবন সে তো শুধু একটাই। পিয়াল ভাই, আপনি স্যাড রোমান্টিক গানগুলো এত দুর্দান্তভাবে শ্রোতাদের মানে কাছে পৌঁছে দিয়েছেন, শ্রোতাদের কানে এই গানগুলো সত্যি লেগে আছে, আপনাকে দীর্ঘদিন মনে রাখবে। আমাদের বন্ধুরা যারা আছেন, শ্রোতারা যারা আছেন, তারা নিশ্চয়ই মনে রাখবে। বেতারের কথা জানা হলো, এবার একটু বিটিভির দিকে যাব। তো বিটিভিতে আপনার পথ চলাটা কিভাবে শুরু হয়েছিল? আমি শিশু শিল্পী থেকে, আমি রিয়েলিটি শো থেকে আসছি। এদেশের অনেক জনপ্রিয় শিল্পীরা আছেন, আমরা এসছি রিয়েলিটি শো থেকে। যখন আমি ক্লাস 3-তে পড়ি, আচ্ছা, তখন থেকে আমার পথযাত্রা বাংলাদেশ টেলিভিশন। হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন একান্ত ভুবন। আমাদের আজকের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী পিয়াল হাসান। গান গাওয়ার পাশাপাশি আপনি সুর করেন, কোনটা কঠিন, সুর করা নাকি গান গাওয়া? দুটোই করছি। আচ্ছা, সুর একটু কম করি, গানটাই তো গাইতে হবে মূলত। আপনার সুরে কে কে গেয়েছেন এই পর্যন্ত? এ পর্যন্ত অনেকে গেয়েছে, অনেক আর্টিস্টই গেয়েছে বাংলাদেশের। এই প্রজন্মের আর্টিস্টরা একটু বেশি গেয়েছে। সাব্বির গেয়েছে, শরণ গেয়েছে, ঝিলিক, এরা অনেকেই করেছে আর কি। আচ্ছা, স্বরলিপি। মঞ্চে তো প্রচুর গান করেন, দেশ এবং দেশের বাইরে আপনি প্রচুর স্টেজ পারফর্ম করেছেন। তো মঞ্চের একটা অভিজ্ঞতা একটু শুনতে চাই। এমন কোনো স্মৃতি কি মনে আছে যে স্মৃতিটা মানে আপনার এখনো পর্যন্ত খুব ভাবায়, আপনাকে খুব মনে পড়ে, মানে নিজের অজান্তেই আপনি এই স্মৃতিটার কথা? আমি 2010 সালে সিরাজগঞ্জ মল্লিকা সিনেমা হলে একটা টিকিট শোতে গিয়েছিলাম প্রোগ্রাম করার জন্য, আমি আর শিল্পী বেবি নাজরিন। তো ওখানে আমার প্রায় গান করতে হয়েছে ওই স্টেজে প্রায় 26টার মতো। তো যাই হোক, আমি গান করতে করতে মানে আমার অবস্থানটা খুব খারাপ হয়ে গেছে, শারীরিক অবস্থা। তো যাই হোক, তখন একটা ছেলে আর একটা মেয়ে, ওরা দুই ভাই বোন গ্রিন রুমে আসলো। আসার পর ওরা দুইজনই পায়ে সালাম করলো আমাকে। দুইটা বাচ্চাই, ওরা হিন্দু। তো ওরা আসছে, তখন আমাদের অ্যালবামগুলো খুব ভালো চলে বাংলাদেশে, এবং মোটামুটি আমাদের পরিচিতি তো অ্যালবাম থেকে এসছে। কয় আমরা আপনার গানই শোনার জন্য আসছি। আমি বললাম যে আচ্ছা তোমরা কি করো? কয় আমরা স্টুডেন্ট, একজন নিউটেনে পড়ে বোনটা, আর ছেলেটা ক্লাস 8-এ পড়ে। আমি বললাম যে টিকিট কেটে আসছো, টাকা দিয়েছে কে তোমাদের? কয় কি যে আমরা ডোল থেকে চাউল বিক্রি করে আসছি। শিল্পীর প্রতি ভালোবাসা। হ্যাঁ, চাউল বিক্রি করে আমাদের শো দেখতে আসছে এবং আমাকে দেখার জন্য আসছে। বাহ, আজ পর্যন্ত ওই দুই ভাই বোনের সাথে আমার যোগাযোগ আছে। বাহ বাহ। আমি যদি ফোনে কমিউনিকেশন না রেখে, যে ভাইয়া অনেকদিন যাবত কিন্তু ফোন দেন না, এই জন্য আমরা আপনার সাথে যোগাযোগ রাখতেছি। না না, অবশ্যই, আমি তো বিভিন্ন ঝামেলা থাকি, তোমরা যোগাযোগ রাখবা সবসময়। শিল্পীর প্রতি এই যে ভালোবাসাটা, আমার মনে হয় যে এর চাইতে বড় পাওয়া কিছু হতে পারে না। অবশ্যই, ভালোবাসা প্রচুর, বিশাল সম্মান। এবার কোন গানটি শোনাবেন আমাদেরকে? এবার আরেকটি মেলোডিয়াস গান শোনাবো। নিশি জাগা চাঁদ শুধু আমাকে কাঁদায়, আমাকে কাঁদায়, মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়, মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়। নিশি জাগা চাঁদ শুধু আমাকে কাঁদায়, আমাকে কাঁদায়, মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়। বাহ পিয়াল ভাই, মানে এত স্যাড গান, তো একটু একটা প্রশ্নে আমাকে যেতেই হচ্ছে। আমার মনে হয় যে শ্রোতা বন্ধুরা যারা শুনছেন এই মুহূর্তে, তারাও হয়তো মনে মনে ভাবছেন যে পিয়াল ভাই এত স্যাড গান গাচ্ছেন, বাস্তব জীবনে এমন কোনো মানুষ কি ছিল যে আপনাকে ছেড়ে চলে গেছে? এরকম কি কেউ ছিল? অবশ্যই ছিল, কিন্তু এখন তো আর নাই, এখন তো আমরাও বাচ্চার বাবা হয়ে গেছি।
একটু সিনেমার কথা জানতে চাই। সব শিল্পীরই একটা মানে স্বপ্ন থাকে সিনেমাতে কাজ করার। জি জি, কাজ করা আমি হয়েছে? 2-3টা ছবিতে কাজ করেছি। গাজী মাজহারুল্লাহর ছবিতে গান করেছি আমি, আর্তনাদ ছবিতে। আচ্ছা। ওটার মিউজিক ডিরেক্টর ছিলেন শ্রদ্ধা সুবল দাস। অসাধারণ। তারপরে আমি আর রেজিয়া পারভিন গিয়েছিলাম। আর কাকন দাসী একটা ছবিতে আমি করেছি, ওটা মিউজিক ডিরেক্টর ছিলেন শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল ছিলেন। একটু কি আমরা শুনবো সিনেমার গানের কথা মনে আছে? আচ্ছা ঠিক আছে, আমি একটা ফোক গানে কাকন দাসীর একটা 2 লাইন করি। হ্যাঁ, ওকে ওকে। কাজল বহরণ রূপের কন্যা রে, ও কন্যা দুনিয়া তোর পাছে, তোমার মতো এমন সুন্দর আর নিভাবে আছে রে। কাজল বহরণ রূপের কন্যা রে, ও কন্যা দুনিয়া তোর পাছে, তোমার মতো এমন সুন্দর আর নিভাবে আছে রে। কাজল বহরণ রূপের কন্যা রে। সিনেমার গানগুলো খুব হিট করে, মানে মানুষের মনে বা কাছে খুব দ্রুত কিন্তু পৌঁছে যায়। পিয়াল ভাই, আপনাকে যদি একটা প্রশ্ন করি এই মুহূর্তে, আপনি তো অনেক গান গেয়েছেন, জি। কারোর সাথে আপনাকে ডুয়েট গানের কথা বলা হলো, সেটা দেশ হতে পারে, দেশের বাইরে হতে পারে, মানে চোখ বন্ধ করে কার কথা বলবেন যে কার সাথে আপনি ডুয়েট গান করতে চান? মানে এখনো করা হয়নি এমন কোন শিল্পীর কথা একটু শুনতে চাই। একটা শিল্পীর, একটা মেল আর্টিস্ট হোক আর ফিমেল আর্টিস্ট হোক, তাদের তো অনেক বড় চিন্তা ভাবনা থাকে ইন ফিউচারের জন্য, যে Right. অনেক বড় বড় শিল্পীদের সাথে গান করব। তা আসলে এপার বাংলায়ও আছে, ওপার বাংলায়ও আছে আমার লাইকিংসে। আমার শাহনাজ আপার সাথে আমার ডুয়েট গান করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আপাতত আর বেঁচে নেই, প্রয়াত। আর কলকাতায় যদি বলি, আমি হৈমন্তীদির সাথে একটি ডুয়েট গান করব ইনশাল্লাহ, এটা আমার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা। করব। ওনার বয়স হয়ে গেছেন, উনি যেরকমই গাক এখন, কিন্তু করব, স্মৃতিটাকে ধরে রাখবো আমি। তো আমাদেরও মানে আপনার প্রতি শুভকামনা থাকলো যে হৈমন্তী শুক্লা দুর্দান্ত জনপ্রিয় গান আমাদেরকে উপহার দিয়েছেন, তার সাথে আপনার ডুয়েট গানটা খুব দ্রুতই আমরা পেয়ে যাব, ইনশাল্লাহ। পেয়ে যাব। তো একটু পরিবারে কে কে আছেন? পরিবারে আমার বাবা নেই, বাবা মারা গেছেন। আমার মা আছেন। আমরা 4 ভাই 2 বোন। আচ্ছা। বড় ভাই লয়ার, মেজো ভাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বুয়েট থেকে। বড় বোন, আমার ইমিডিয়েট বড় বোনও ডাক্তার, ডেন্টিস্ট। তারপরে আমি তো শিল্পী মানুষ, আমার কোনো আইডেন্টিটি নাই, বাউল আমি। আমার বাবা বলতো যে এই বাউলগিরি করে সংসার চলবে, কিন্তু চলছে, আল্লাহ চালিয়ে নিয়ে যাচ্ছে। মানুষের ভালোবাসা পাচ্ছেন, এটাই তো বড়। আচ্ছা, আমরা আরেকটা গান শুনি, গান শোনার পরে তারপর আবারও কথা বলবো। জি জি, শিওর। কষ্টকে বুকে ধরে নীরবে চোখের জল, কষ্টকে বুকে ধরে নীরবে চোখের জল, করেছিলাম আমি তাদেরই মতো, ভালোবেসে ভালোবাসা পাইনি যারা আমি তাদেরই মতো, কষ্টকে বুকে ধরে নীরবে চোখের জল, করেছিলাম আমি তাদেরই মতো, ভালোবেসে ভালোবাসা পাইনি যারা আমি তাদেরই মতো। বাহ, সম্প্রতি আপনি নাটকে একটা কাজ করেছেন সম্ভবত,
সম্প্রতি আমরা সেটা পত্রিকায় দেখেছি। জি। তো এই যে নাটকের গান এখন খুব ভালোভাবে হচ্ছে, আমরা পরিচিত অনেক শিল্পীকে দেখতে পাই যারা নাটকে খুব গান করছেন এবং গানগুলো বেশ সাড়া ফেলছে আমাদের মাঝে। তো একটু কি বলবেন এই যে নাটকে কাজ করতে গিয়ে কেমন লাগছে বা আসলে করা আমি হচ্ছে? নাটকে আমার জীবনের প্রথম, তখন তো প্রাইভেট চ্যানেলগুলা হয়নি, তখন তো একটাই চ্যানেল ছিল বাংলাদেশ টেলিভিশন। তখন ফার্স্ট আমার নাটকে একটা গান গেল, তখন বিপাশা হায়াত আর তৌকির হিরো হিরোইন ছিল, ওরা দুইজন জনপ্রিয় জনপ্রিয়। আর আরেকটা নাটক ছিল, ওটা ক্রস কানেকশন, সমী আপা ছিলেন, সমীকা স্যার, তার মানে অনেকদিন আগে থেকেই আপনি অনেক নাটকে গান আগে করছেন। থেকে। আর জাহিদ হাসান ছিল হিরো। তখন ওই নাটকে, আমি সমী আপার নাটকের কথাটাই বলছি, ওই নাটকে আমার একটি গান গিয়েছিল, চন্দন গন্ধে আমার ইমন ছুঁয়ে ছুঁয়ে যায় সারাক্ষণ। ওই গানটা ক্লিক করলো বাংলাদেশে, হ্যাঁ হিট করলো, কারণ কোনো চ্যানেল ছিল না তো, ওই তখন একটাই চ্যানেল, টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন। তখন ওই অ্যালবামও খুব ভালো চলা শুরু হইলো গানটা রিলিজ হওয়ার পরে। তারপরে ওই গানটা যখন ভালো চলে, তখন আমার শো বেড়ে গেল বাংলাদেশে। তখন ওই অনেক চিঠি আসলো বাংলাদেশ টেলিভিশনে, একটা অনুষ্ঠান হতো, আপনাদের চিঠি পেলাম অনুষ্ঠানটা, আচ্ছা আচ্ছা। নাম ছিল। তো ওই আপনাদের চিঠি পেলাম অনুষ্ঠানে যে আমরা পিয়াল হাসানকে সরাসরি দেখতে চাই, এই গানের শিল্পীটিকে। প্রায় 4-5 হাজার চিঠি আসছে। হ্যাঁ, তারপরে এই আপনাদের চিঠি পেলাম অনুষ্ঠানের প্রডিউসার আমাকে ডাকলো, তখন ওই আপনাদের চিঠি পেলাম অনুষ্ঠানের মাধ্যমেই সরাসরি আমাকে দেখলো বাংলা, মানে যারা চিঠি পাঠিয়েছে, আচ্ছা। মানে এই গানটা সহ। ওটাই কি প্রথম ছিল? না না না, প্রথম ছিল না, মানে আচ্ছা আচ্ছা। মানে নাটকের গান আর কি, ওকে, ওকে। ওইখান থেকে স্টার্ট হলো। অবসর সময় কি করেন পিয়াল ভাই? অবশ্যই ওই গান নিয়েই থাকি, বাসায় নিয়েই হয়তো টিউন করছি, গান গাচ্ছি। সামনে কি কি কাজ নিয়ে পরিকল্পনা আছে? আছে কিছু কাজ চলছে আমার চ্যানেলের জন্য। আচ্ছা, এখন যারা গান করছে, নতুন যারা শিল্পী বা এখন মাঠে যারা আছেন, মানে তাদের কাজের সম্পর্কে আপনার মূল্যায়ন? ভালো, এখনো যে ভালো কাজ হচ্ছে না সেটা বলবো না, কারণ ভালো ভালো কাজ হচ্ছে, অনেক টিনেজ সুরকাররা এসে গেছেন। কিন্তু আমি মনে করব যে গানের কম্পোজিশন, গানের ডেপথ এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। গতানুগতিক সুর হলে চলবে না, সুরটাকে অন্যভাবে ধারণ করতে হবে ভিতরে। এবং শিল্পীদেরকে যখন একটা সুরকার গীতিকার গান লিখবে, একজন সুরকার সুর করবে, তখন ওই শিল্পীটাকেও বলে দিতে হবে যে প্রতি মিনিংয়ে এক্সপ্রেশন দিতে হবে, তাহলে কিন্তু গান হবে না। আপনি লিখলেন, আমি সুর করলাম, শিল্পী গাইলো, কিন্তু কোনো এক্সপ্রেশন নাই, তাহলে কিন্তু টোটালটাই কিন্তু শেষ। ফিল করতে হবে, গানের ভেতরে যেতে হবে। পিয়াল ভাই, আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষ পর্যায়ে এসে আরো একটা গান আপনার কাছ থেকে কিছুটা শুনতে চাচ্ছি। কোন গানটি শোনাবেন আমাদের? আমি আজকে যে গানটি করব, এই গানটি খুব ব্র্যান্ড সং, বাংলাদেশের ফোক গান, মডার্ন ফোক, এবং এই গানটির গীতিকার ও সুরকার আব্দুল্লাহ খান। আমাদের খুব মানে প্রিয় মানুষ। আমারও প্রিয়, খুব ছোট ভাই। ও কিন্তু খুব ভালো মিষ্টি সুর করে। ওর একটি গান আমার খুব ফেমাস হয়েছিল বাংলাদেশে। ওকে, তাহলে আমরা শুনি। এটা 2012 সালে বোধ হয়, 12 সালে। বিধিরে কেন দিলাম পর হইয়া যায় মনের মানুষ, এ কেমন জীবন বিধিরে কেন দিলাম পর হইয়া যায় মনের মানুষ, এ কেমন জীবন কেঁদে মন বলে হায়, কেন প্রেম ভেঙে যায়, কেঁদে মন বলে হায়, কেন প্রেম ভেঙে যায় বিধিরে কেন
মন পর হইয়া যায় মনের মানুষ, এ কেমন জীবন। বাহ, আসলেই সত্যি মানে টাচি একটা গান। ভালো সুর করেছে। গীতিকার সুরকারের জন্যও কিন্তু আমাদের শুভকামনা থাকলো, এবং তার কাছ থেকেও আমরা অনেক ভালো ভালো গান কিন্তু পাবো আরো। 100% ছেলেটা একটা কালচারাল মেন্টালিটির ছেলে। পিয়াল ভাই, আমরা একদম শেষ পর্যায়ে চলে জি, জি, এসেছি। জি। আজকে আপনার সাথে আরো অনেক কথা বলার ইচ্ছে ছিল, তো সময়ের হাতে তো আমরা বন্দি। মানে বেতারের একেবারেই- সাথে, বাংলাদেশ বেতার এবং আপনার সাথেও অনেক কথা বলার ইচ্ছে। কথা বললে তো আর শেষ হবে না, একদম শেষ পর্যায়ে তো যেহেতু আমরা 90s, Right, অনেক স্মৃতি আছে আমাদের। শ্রোতা বন্ধু যারা এই মুহূর্তে শুনছেন, শ্রোতারা যারা আছেন বাংলাদেশ বেতারের, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আসলে বাংলাদেশ বেতারে কিন্তু অনেক ভালো ভালো গান হয়, আধুনিক গান, পল্লীগীতি, বাংলা গান। আমার বাংলাদেশ বেতারের শ্রোতাদেরকে বলবো এবং আপনাদেরকে সম্মান জানিয়ে বলবো, আপনারা বাংলা গানের পাশে থাকবেন এবং অনেক অনেক বাংলা গান শুনবেন, এবং আমরা যারা শিল্পীরা আছি বাংলাদেশের তাদেরকে মনে রাখবেন। বাহ, চমৎকার আহ্বান। তো আমাদের বন্ধুরা যারা আছেন নিশ্চয়ই তারা এই কথাটি মনে রাখবেন। তো শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে বিদায় নেব। তো আজকের আয়োজনে আমাদের সাথে ছিলেন প্রিয় কণ্ঠশিল্পী, অ্যালবামের যে যুগটা ছিল সেই যুগের জনপ্রিয় কণ্ঠশিল্পী, অনেক হিট হিট গান আমাদেরকে উপহার দিয়েছেন পিয়াল হাসান। তো পিয়াল হাসান, আপনি আমাদেরকে আজকে সময় দিলেন বাংলাদেশ বেতারকে, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং এই অনুষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট যারা আছেন, তারা আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত করেছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ। কারণ